আজ আমরা শুরু করছি মহাভারতের সভা পর্ব। মহাভারতের অনুক্রমণিকা পর্বের পরেই প্রথম বিশেষ পর্ব হচ্ছে আদি পর্ব। আপনারা দেখেছেন আদি পর্বের বর্ণনা শুরু হয়েছিল সৃষ্টির আদি থেকে শুরু করে দ্রৌপদীর বিবাহ এই পর্যন্ত। তারপরে সভা পর্ব। আপনারা শুনেছেন খান্ডব প্রস্থ কথা। খান্ডব বন যখন শ্রীকৃষ্ণ এবং অর্জুন মিলে খান্ডব বন দগ্ধ করল, তখন সেখান থেকে যে তিনজনকে বাঁচানো হয়েছিল তাদের অনুরোধে, তাদের একজন ছিল ময়দানব। ময়দানব ছিলেন সুবিখ্যাত পারদর্শী স্থপতি, এবং ময়দানব যখন তার প্রাণের মূল্যে কিছু করে দিতে চাইলেন অর্জুনের জন্য, শ্রীকৃষ্ণের জন্য, তখন শ্রীকৃষ্ণ বললেন যে আমার জন্য কিছু করতে হবে না, তুমি রাজা যুধিষ্ঠিরের জন্য এক সভাগৃহ নির্মাণ করো। তখন ময়দানব ইন্দ্রপ্রস্থ নগরে রাজা যুধিষ্ঠিরের জন্য এক অপূর্ব সভাগৃহ নির্মাণ করলো, যা তখনকার দিনে এই মর্তভূমিতে, পৃথিবীতে সবচেয়ে সুন্দর, সবচেয়ে অলংকৃত সভাগৃহ ছিল। সেই সভাগৃহ উদ্বোধন করার জন্য যুধিষ্ঠির তার অধীনে সমস্ত রাজাদের, দেবতাদের, গন্ধর্বদের, যক্ষ রক্ষ অসুর দানব ঋষি মুনি সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। এবং মহাভারতের উপাখ্যান অনুযায়ী সেই সভাগৃহ পর্বই চলেছিল প্রায় 1 বছর। যাই হোক, সেইখানে নারদ মুনি এসে উপস্থিত স্বর্গ থেকে। নারদ মুনির সঙ্গে যুধিষ্ঠিরের রাষ্ট্র শাসন রীতিনীতি সম্বন্ধে কিছু কথোপকথন হলো। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে আজকের দিনের দাঁড়িয়ে অত্যন্ত ইম্পর্টেন্ট, যে একটা সুস্থ রাষ্ট্রনীতি বা রাজনীতি কি হওয়া উচিত, এবং একজন রাজা বা সম্রাটের কি কর্তব্য, কি অকর্তব্য, এইগুলো এখানে পাওয়া যায়। ব্যাসদেবী লিখেছেন, কিন্তু নারদ মুনির মুখে দিয়ে বলিয়েছেন। এর আগে আমরা দেখেছি আদি পর্বে ধৃতরাষ্ট্রের এক ধূর্ত মন্ত্রী কণিক ধৃতরাষ্ট্রকে রাজনীতির পরামর্শ, উপদেশ দিয়েছিলেন, এবং কিন্তু সেটা ছিল অপশাসন বা কুশাসনের যত নিয়মাবলী। সেখানেও দেখেছি এমন কিছু বাদ রাখেননি ব্যাসদেব যা চিন্তা করা যায়। এখানেও আমরা দেখব যে সুশাসন বলতে কি বোঝায় সেটা ব্যাসদেব কি বলছেন, নারদ মুনির মুখ দিয়ে বলছেন। নারদ মুনি অবশ্য কতগুলো প্রশ্ন করছেন রাজা যুধিষ্ঠিরকে, কারণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে সরাসরি উপদেশ দেওয়া তো অতটা সমীচীন নয়। তাই নারদ মুনি কিছু কুশল প্রশ্নের মাধ্যমে সুষ্ঠু রাজনীতির উপদেশ দিয়েছেন। এবার আমরা দেখি সেগুলো কি। নারদ মুনি বলছেন, কচ্চিৎ অর্থাস্য কল্পন্তে ধর্মে চ রমতে মন। অর্থাৎ, হে রাজা, তোমার এই ধর্মনিষ্ঠার কারণে কখনো অর্থের অনটন হয় না তো? অর্থাৎ, রাষ্ট্র পরিচালনা করতে তো রাষ্ট্রের অর্থ বল দরকার, কিন্তু তোমার এই যে ধর্মনিষ্ঠার দিকে তাকাতে গিয়ে সেই রাষ্ট্রের অর্থের অনটন হয় না তো? এটাও নারদ মুনি যুধিষ্ঠিরকে মনে করিয়ে দিচ্ছেন। ধর্মে চ রমতে মন, তুমি যাই করো, যে কাজেই ব্যস্ত থাকো না কেন, তোমার মন সর্বদা সনাতন ধর্মের প্রতি নিহিত থাকে তো? আপনারা বলছেন, সুখানি চানুভুয়ন্ত মনস্য না বিহন্নতি। সুখ চানুভুয়ন্তে,
মানে তোমার নিজের যেটুকু সুখ স্বাচ্ছন্দ্যের প্রয়োজন সেটা তুমি পাও তো? কারণ সম্রাট নিজে যদি নিজের সুখ স্বাচ্ছন্দ্য কিছুই না থাকে, তাহলে তার পক্ষে সাম্রাজ্য পরিচালনা করা সম্ভবই না। তারপরে বলছেন, মনুষ্য ন বৃহন্নতি, তোমার মন কখনো তোমার ভিতরে যে পরিকল্পনা রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, সেই সব থেকে তোমার মন কখনো তোমার উদ্দেশ্য থেকে বিক্ষিপ্ত হয় না তো? তাহলে দেখুন, ব্যাসদেব এইভাবে বলে যাচ্ছেন যে একজন সম্রাটের কি কি করণীয় এবং তাকে কোন কোন দিকে দৃষ্টি রাখতে হবে। তারপরে বলছেন, কচ্ছিত আচরিতম পূর্বের নরদেব পিতামহৈ বর্তসে বৃত্তিম ক্ষুদ্রাং ধর্মার্থ সহিতাং ত্রিষু। পূর্বের নরদেব পিতামহই, তোমার পিতৃ পিতামহ, আগের রাজারা সম্রাটরা যেভাবে ব্রাহ্মণ বৈশ্য ও শূদ্র, অর্থাৎ তোমরা রাজারা তো ক্ষত্রিয় বাদ দিয়ে বাকি চার যে বর্ণের লোক জনগণ তোমার সাম্রাজ্যে রয়েছে, তাদের প্রতি তোমার পিতামহরা যেরকম উদার এবং মহৎ ব্যবহার এবং আচরণ করতেন, তুমিও তাই করো তো? তারপরে নারদ মুনি বলছেন, কচ্ছিদ অর্থান বা ধর্মং, বলছে অর্থের প্রয়োজনে তুমি ধর্মকে কখনো উপেক্ষা করো না তো? আবার বলছেন, ধর্মের অর্থম তথাপি বা, আবার কখনো ধর্মের প্রয়োজনে রাষ্ট্রের অর্থ উপার্জনকে উপেক্ষা করছো না তো? আবার বলছেন, উভৌ বা প্রীতিসারেণ না কামেন প্রবাদ ঘসে, আবার এই ধর্ম এবং অর্থ, এই দুটোকে মেটাতে গিয়ে তোমার কামনা বাসনাকে উপেক্ষা করছো না তো? এই কামনা বাসনার কথাটার অর্থটা একটু বোনায় বলা প্রয়োজন। আমাদের শাস্ত্রে, বেদ এবং উপনিষদে কাম বা কামনা বলতে যেটা বুঝিয়েছে, সেটা কিন্তু আজকের বাংলা ভাষায় কাম বলতে যেটা বোঝায় তা নয়। আজকের বাংলা ভাষায় কাম বলতে বোঝায় মোটামুটি একটা শারীরিক ইচ্ছা। কিন্তু শাস্ত্রে কাম শব্দটার মানে হচ্ছে কর্ম করার ইচ্ছা বা উদ্যোগ বা প্রচেষ্টা। আমরা গৃহস্থ মানুষ হই বা সন্ন্যাসী হই, প্রত্যেকেরই একটা ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং তার প্রতি একটা সেই কর্মটা করার একটা ইচ্ছে থাকা দরকার। তা না হলে তো জগৎটাই কর্মহীন হয়ে যায়। সেই কর্ম করার ইচ্ছাকেই বলা হচ্ছে কাম। তাই নারদ বলছেন, ধর্ম অর্থ এই দুটো প্রয়োজন মেটাতে গিয়ে তোমার কামনাকে তুমি উপেক্ষা করছো না তো? আবার উনি রিপিট করছেন, কচ্ছিদ অর্থং চ ধর্মং চ কামং চ জয়তাং ভবেৎ। উনি বলছেন, সেই মহৎ যে ধর্ম, অর্থ, কাম, এই তিনকেই কায়েম করতে পারে, এই তিনটেকেই নিয়ন্ত্রণ করতে পারে। বিভজ্য কালে কালঞ্চ সদা বরদে সে বসে, তার জন্য মানুষকে তার সময় ভাগ করে নিয়ে সঠিক সময়ে সঠিক কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। এই মানুষের এই ত্রিবিধ দিশা, ধর্ম, অর্থ, কাম, এর কে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং তিনটের আপেক্ষিক প্রয়োজন কি, কোথায় কোনটা কম কোনটা বেশি, এটা নিয়ে আমাদের উপনিষদগুলিতে বহু চর্চা করা হয়েছে। আপনারা যারা এইসব বিষয়ে উৎসাহী, উপনিষদগুলো পড়ে দেখবেন। সেখানে এই মানুষের ধর্ম, অর্থ, কাম, এই তিনটি দিককে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এ বিষয়ে খুব সুন্দর বলা আছে। তারপরে নারদ বলছেন, কচ্ছিৎ রাজগুণৈশ্বর, রাজার যে ছটি গুণ, প্রয়োজনীয় গুণ,
তারপরে বলছেন সপ্ত উপায়াং তথা নভ, এবং রাজার যে সাতটা উপায় বা সাতটা রাস্তা, মানে কোনো কর্ম সাধন করার জন্য রাজার 7 রকম রাস্তা আছে বা উপায় আছে। আর বলছেন কি, বলা বলেন তথা সম্যক চতুর্দশ, রাজার 6টি গুণ থাকতে হবে এবং প্রত্যেক রাজার 7 রকম উপায় বা রাস্তা আছে নিজের কর্ম সাধন করার জন্য। এবং এই রাজা চতুর্দশ মানে 14 রকম শক্তি আছে, শক্তি বাদ দিয়েও আরো টোটাল 14 রকম শক্তি আছে। তারপরে বলছেন পরীক্ষা আসে, অর্থাৎ তোমার এই যে 6টি গুণ থাকা দরকার, তোমার এই যে 7টি উপায় আছে, এবং তোমার যে 14 রকম বল বা শক্তি আছে, এইগুলো তুমি সবসময় নজর রাখো তো। মানে 6 আর 7 13 আর 14, এই 27টা জিনিসের উপরে তোমার নজর আছে কিনা, এই সবসময় পর্যবেক্ষণ করো কিনা। এবারে একটু দেখা যাক এগুলো কি কি। আমাদের শাস্ত্রে অন্যত্র লেখা আছে, রাষ্ট্রনীতির যেখানে ব্যাখ্যা আছে সেখানে হচ্ছে রাজোচিত 6টি গুণ, অর্থাৎ নিজ বক্তব্য সঠিকভাবে ব্যাখ্যা করা। অর্থাৎ রাজা বা যে কোনো রাষ্ট্রনেতা যখন নিজের বক্তব্য রাখবে, সে অ্যাসেম্বলিতেই হোক বা পার্লামেন্টেই হোক বা রাজসভাতেই হোক, এই যেন তার বক্তব্য সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। তারপরে বলছেন সুবক্তা, অর্থাৎ তার বলার ভঙ্গিমা সুন্দর হবে, যাতে সবাই শুনতে আগ্রহ প্রকাশ করে। যুক্তি কুশলতা, সে যখন কথা বলবে সেমন ভাবে যুক্তি দিয়ে কথা বলবে যে সবাই তার যুক্তিকে মানে। পূর্বের ঘটনার সব স্মৃতি, অর্থাৎ যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে আদিকাল থেকে পূর্বে ওই বিষয়ের উপরে কি কি ঘটনা হয়েছে, তার কি ফলাফল হয়েছে, তার স্মৃতি তার মনে থাকতে হবে। ভবিষ্যৎ দৃষ্টি, অর্থাৎ আজকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ের ভবিষ্যতে সেই বিষয়ের প্রভাব মানুষের উপরে, রাজ্যের উপরে কি পড়বে সে বিষয়ে দৃষ্টি থাকতে হবে। আর হচ্ছে নীতি নিপুণতা, অর্থাৎ রাজা যখন কোনো নীতি নির্ধারণ করে, কোনো অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টে যখন কোনো আইন প্রণয়ন হয়, সেই আইন প্রণয়নেরও নিপুণতা থাকতে হবে, তার মধ্যে যেন কোথাও কোনো ছিদ্র না থাকে। সে রাজার প্রয়োজনীয় 6টি গুণ। ব্যাসদেব রাষ্ট্রনীতির কত গভীর পর্যন্ত গিয়েছিলেন এবং সেটা উনি মহাভারতে লিখে রেখে গেছেন। একটু হালকা চালে বলতে হয়, আমার মাঝে মাঝে মনে হয় যে আজকের দিনে আমরা যে রাষ্ট্রনেতা মন্ত্রী শান্ত্রীদের দেখি, তারা যদি ব্যাসদেবের এই সিলেবাসে পরীক্ষায় বসে তো সব ডাহা ফেল করে যায়। যাই হোক, এবং তারপরে হচ্ছে রাজার 7টি অস্ত্র বা 7টি উপায়, যেভাবে রাজা, যার মধ্যে থেকে রাজা তার কার্যসিদ্ধি করতে পারেন। একটি হচ্ছে মন্ত্রণা, অর্থাৎ যাকে দিয়ে কাজটি করাতে হবে তাকে সঠিক আদেশ উপদেশ দেওয়া। 2 হচ্ছে ঔষধ, ঔষধ মানে মেডিসিন নয়, এখানে ঔষধ মানে প্রতিষেধক, যেখানে কাজে বাধা আসবে সেখানে সঠিক প্রতিষেধক ব্যবহার করা। 3 হচ্ছে ইন্দ্রজাল। ইন্দ্রজাল কথাটার অর্থ এখানে এই যে রাজার যখন তার কোনো কার্য সিদ্ধি করতে হবে, তিনি অনেক সময় এমন কিছু করতে পারেন বা এমন কিছু উনি নির্দেশ দিতে পারেন যেটা অন্য লোকেরা ভাবেইনি, তাদের মনে হবে যে এটা বোধহয় ম্যাজিক হয়ে গেল। আর হচ্ছে সাম দান দণ্ড ভেদ, এই 4টে শব্দ আমরা খুবই পরিচিত। ধর্মক্রিয়া, দান ক্রিয়া, দণ্ড বা শাস্তি বিধান, আর ভেদ মানে যেখানে যদি প্রয়োজন হয় কখনো, তাহলে 2 প্রতিপক্ষের মধ্যে ভেদ সৃষ্টি করতে হয়।
তারপরে বলছে রাজার যে 14টি সম্পদ আছে এবং যে সম্পদগুলি রক্ষা করার জন্য এক একজন করে অধিকারী বা অফিসার রাখা আছে, সেগুলো কি? দেশ, যে রাষ্ট্র সে শাসন করছে, তারপরে হচ্ছে দুর্গ। দুর্গ অনেক রকম উদ্দেশ্য সিদ্ধি করে। এক হচ্ছে তখনকার দিনে এক একটা ছোট ছোট নগর বা নগরী দুর্গের মধ্যেই থাকতো, আর ছিল দুর্গ দেশ রক্ষার হাতিয়ার। রাজার সম্পদ রথ, হাতি, ঘোড়া, শূর সৈনিক এবং অধিকারী অফিসাররা। তা মনে রাখবেন, এই অধিকারীদের যে আবার পর্যবেক্ষণ করতে হবে বা অধিকারী যে রাখতে হবে, এটা কিন্তু 7,000 বছর আগে ব্যাসদেবী লিখে রেখে গেছে। আর একটা অদ্ভুত কথা আছে এখানে, অন্তঃপুর। অর্থাৎ অন্তঃপুর এবং অন্তঃপুরের যারা অধিকারী, অন্তঃপুরের যারা দেখাশোনা করেন, পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। কারণ রাজপ্রাসাদের তো অর্ধেকটাই অন্তঃপুর। যদি অন্তঃপুর চোখের বাইরে থেকে যায়, তাহলে অর্ধেক তত্ত্ব এবং অর্ধেক তথ্যই রাজার চোখের বাইরে থেকে যায়। অন্য রাষ্ট্রের জনগণের অন্য সংস্থান, গণনা, যেটা এখানে অর্থ হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ কত কর আদায় হলো, কত কোথায় ব্যয় হলো, কত লোকসংখ্যা হলো, ইত্যাদি সমস্ত স্ট্যাটিস্টিক্স। শাস্ত্র, অবশ্যই যে কোনো রাষ্ট্র একটা শাস্ত্র বা আদর্শ বা দর্শনের উপরে ভিত্তি করে চলে। লেখ্য, অর্থাৎ কি লিখিত হচ্ছে, রিটেন রেকর্ড কি রাখা হচ্ছে, সেটা সঠিক রাখা হচ্ছে কিনা। এবং ধন এবং বল, এই 14টি হচ্ছে রাজার সম্পদ। এবং রাজাকে সবসময় এই সম্পদ রক্ষার দায়িত্ব যাদের দেওয়া হয়েছে তাদেরও সবসময় পর্যবেক্ষণ করে যেতে হবে। এত দূর ভেতরে পর্যন্ত ব্যাসদেব চিন্তা করে লিখে রেখে গেছেন। তারপরে নারদ আবার বলছেন, কচ্ছিদ আত্মানুমন্নিক্ষ পরাংশ জয়তাঙ্গ বয়। অর্থাৎ তুমি নিজের এবং প্রতিপক্ষের শক্তি, সমস্ত রকম শক্তি সম্যক পর্যবেক্ষণ করে তবেই তুমি বিজয়ী হওয়ার চেষ্টা করো। তো এটা তো নয় যে তুমি দুমদাম নিজের মনের মতো একটা কিছু শুরু করে দিলে, তাতে তো কোনো কাজ হবে না। তুমি যে কোনো কার্য সিদ্ধি করতে গেলে একটা প্রতিপক্ষ আছে। যেরকম মনে করুন আজকের আমাদের আমাদের দেশের অপোজিশন বা বিরোধী পক্ষ বলে একটা ব্যবস্থা আছে। তাদেরও 6টি গুণ আছে, 7টি অস্ত্র আছে, 14টি সম্পদ আছে। তাদের সেই সমস্ত সম্পদ ইত্যাদি এগুলো ভালো করে পর্যবেক্ষণ করে খবর নিয়ে এবং তোমার নিজের সম্পদ ইত্যাদি ভালো করে পর্যবেক্ষণ করে আলোচনা করে বা বিবেচনা করে তারপরেই তুমি কোনো বিষয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করা উচিত। আর হচ্ছে তথা সন্ধ্যায় কর্মাণি অষ্টৌ ভারতস্য বর্ষে। অর্থাৎ তুমি ধন বৃদ্ধির যে তথাকথিত 8টি উপায়, তার উপরে নজর রাখো। তো মানে দেখুন, ব্যাসদেব ইভেন এমনকি স্টেট ইকোনমিক্স এর মধ্যেও ঢুকে গেছে, যে রাষ্ট্রের মোট আয় এখন যাকে বলা হয় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই রাষ্ট্রের মোট আয়ের উপরে তোমার নজর রাখো। তো এবং এও বলছেন অষ্ট, রাজ্যের মোট আয় বৃদ্ধির 8টি প্রধান উপায় আছে, তার দিকে তোমার নজর আছে। তো সেই 8টি উপায় কি? কৃষির বিস্তার, দুরকম, পরিমাণগত এবং গুণগত। আর দেশে যে কৃষি কাজ হয় সেখানে তার পদ্ধতি ইত্যাদি এমনভাবে পরিবর্তন করতে হবে যে একই জমিতে যাতে আরো বেশি শস্য উৎপাদন হয়। আর দ্বিতীয় কি করতে হবে? আরো বেশি বেশি পড়ে থাকা জমি কৃষির আওতায় আনতে হবে। আর বলছেন
ব্যবসা বাণিজ্যের রক্ষা, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সুযোগ সুবিধে দেওয়া যাতে বাণিজ্য চলতে পারে। দুর্গ নির্মাণ ও রক্ষা, দেখবেন আমাদের শাস্ত্রে রক্ষা কথাটা এসছে বারবার। মানে দুর্গ নির্মাণ করলেই হবে না, সেটা রক্ষা করতে হবে। সেতু নির্মাণ ও রক্ষা, সেতু বা ব্রিজ তৈরি এবং তার মেনটেন্যান্স এর বিষয়ে আজকের দিনে আমরা প্রায়শই দেখি যে সেতু নির্মাণটা হচ্ছে, কিন্তু তার মেনটেন্যান্স বা রক্ষাটার দিকে কারণ নজর নেই। রক্ষা বা মেনটেন্যান্সটা তো চিরকাল করতে হবে, সেখানেই অসুবিধে। তারপরে এই যে দুর্গ নির্মাণ, সেতু নির্মাণ, এই নির্মাণ কার্যগুলো আমাদের বেদেও দু একবার এই কথাটার উল্লেখ আছে, উপনিষদে তো আছেই। এগুলোকে বলা হতো পূর্ত কর্ম। এই পূর্ত শব্দটা কিন্তু এখনো আছে, বলা হয় পূর্ত বিভাগ। এই পূর্ত কর্ম এটাও কিন্তু রাজার কর্ম। আর হচ্ছে রাজার হাতির সংখ্যা বৃদ্ধি। আর কি বলছেন, মূল্যবান খনি অধিকার করা। অর্থাৎ যদি কোথাও খোঁজ পাওয়া যায় কোথাও মূল্যবান ধাতুর খনি আছে, সে সোনা হোক, রূপা হোক, হীরে জহরত হোক, বা লোহা হোক বা তামা হোক, সেই সব খনি অধিকার করা। কর আদায়, ট্যাক্স কালেকশন। আর খালি জমিতে প্রজা বসানো, যেসব জমি খালি পড়ে আছে সেখানে প্রজা বসানো। সে প্রতিবেশী রাষ্ট্র থেকেই প্রজাদের লোভ দেখিয়ে আনা হোক বা নিজের রাষ্ট্রের প্রজাদের হোক, কারণ প্রজা বসালে সেখানে কৃষি কাজ হবে, উন্নতি হবে এবং কিছু খাজনা করও আদায় হবে। এইভাবে ব্যাসদেব শুধু রাষ্ট্র শাসন পদ্ধতি নয়, এমনকি রাষ্ট্রের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টও কিভাবে করতে হবে, মহাভারতে তার উনি একটা নির্দেশ দিয়ে গেছেন। তারপরে আবার বলছেন নারদ মুনি, কচ্ছিত প্রকৃতায় সপ্তন লুপ্তা ভরতর্ষভ, যে তোমার যে 7টি অঙ্গ বা প্রকৃতি, এটা ক্ষয় হচ্ছে না তো? এই আর একবার এলো, আগে ছিল 6টি গুণ, 7টি উপায়, 14টি ছিল বল, আর ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে 8টি উপায়। এবার আছে 7টি অঙ্গ। এই 7টি অঙ্গ কি? রাজার অঙ্গ এক হচ্ছে রাজার প্রভু, অর্থাৎ ঊর্ধ্বতন সম্রাট। যুধিষ্ঠির অবশ্য নিজেই সম্রাট ছিলেন, তার কোনো ঊর্ধ্বতন কেউ ছিল না। মন্ত্রীরা, মিত্ররা, কোষ মানে অর্থাগার, রাষ্ট্র, দুর্গ, সেনা ও প্রজা। এই যে 7টি অঙ্গ, এই 7টি অঙ্গের যারা অধ্যক্ষ বা যারা এর দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, অর্থাৎ দুর্গাধ্যক্ষ, বলাধ্যক্ষ, ধর্মাধ্যক্ষ, সেনাপতি, পুরোহিত, জ্যোতিষী। এই এই যে 7টি অঙ্গ, এই 7টি অঙ্গ ক্ষয় হচ্ছে না তো, বা কোনো রকমে কমের দিকে যাচ্ছে না তো? এটা নারদ মুনি যুধিষ্ঠিরকে মনে করিয়ে দিচ্ছেন। এখানে একটা কথা বলি, আমাদের পুরাণ পর্যন্ত, বেদ উপনিষদ এবং পুরাণ পর্যন্ত জ্যোতিষ বলতে কিন্তু আজকে আমরা যেটাকে জ্যোতিষ শাস্ত্র বুঝি, যে শনি মঙ্গলের প্রভাব ইত্যাদি, এই জিনিসটা ছিলই না। বেদে তো এসবের কোনো উচ্চারণই নেই, উপনিষদেও নেই। কিন্তু আমাদের 6টি বেদাঙ্গের একটি হলো জ্যোতিষ নীতি, অর্থাৎ গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় এবং তার পরিমাপ। এবং সেই পরিমাপটা করা হতো, যেটাকে ইংরেজিতে বলা যায় অ্যাস্ট্রোনমিক্যাল মেজারমেন্টস। সেই পরিমাপটা করা হতো কখন শস্য বপন করতে হবে, কখন শস্য তুলতে হবে। ক্যালেন্ডার, মাস ইত্যাদি ছিল না। এই গ্রহ নক্ষত্রের অবস্থান দেখেই এই বিভিন্ন
সামাজিক এবং লোকায়ত কাজকর্মগুলো হতো। যাই হোক, নারদ মুনি মনে করে দিচ্ছেন তোমার এই 7টি অঙ্গ যেন কখনো কমের দিকে না যায়। আর বলছেন আঢ্যাস তথা ব্যসনীন স অনুরক্তাশ্চ সর্বস্ব, যে তোমার রাষ্ট্রের যারা ধনাঢ্য ব্যক্তি তারা অনর্থক বিলাস ব্যসন থেকে দূরে আছে তো, এবং তারা তোমার প্রতি অনুরক্ত আছে তো, মানে তারা তোমার সঙ্গে যুদ্ধ করতে যাবে না, কিন্তু তারা তোমাকে ভালোবাসে তো। আর সেটা রাষ্ট্র পরিচালনা করতে হলে খুবই দরকার। আর বলছেন কচ্ছিন্ন কৃত কর্দৃতৈর্যে চাপ্য পরিসংকেতা তত্ত্ব বা তব চামাত্তৈর্ভিদ্যতে মন্ত্রীতং তথা। বলছে এমন তো নয় যে কোনো শত্রুর গুপ্তচর তোমার রাজ্যে তোমারই কোনো মন্ত্রীর বন্ধু বেশে এমন ভাবে বাস করে যে সে মন্ত্রী বা তুমি তাকে সন্দেহই করো না, কিন্তু তার মধ্যে থেকে তোমার রাষ্ট্রের সমস্ত গোপন পরিকল্পনা তোমার শত্রুর হাতে চলে যাচ্ছে। এমন তো নয়, সেদিকে খেয়াল আছে তো। তারপরে বলছেন মিত্র উদাসীন শত্রূণাং কচ্ছিৎ গচ্ছি চিকীর্ষিতম কচ্ছিৎ সন্ধিং যথা কালম বিগ্রহম ক্ষিপসে বসে। বলছেন তোমার মিত্রদের, মিত্র উদাসীন শত্রু নাম, শত্রুদের, এমনকি যারা নিরপেক্ষ, যারা তোমার মিত্রও নয় শত্রুও নয়, তাদের খোঁজ খবর রাখো তো, তাদের কার কি ভবিষ্যৎ পরিকল্পনা তার খবর রাখো তো। সব খবর রাখতে হবে, শত্রুদের খবর তো রাখতেই হবে, মিত্রদেরও খবর রাখতে হবে, কারণ মিত্র শত্রু হতে বেশিক্ষণ লাগে না। আর যারা উদাসীন, কোনো পক্ষের নয়, তাদেরও খবর রাখতে হবে, কারণ যে কোনো সময় তারা একটা যে কোনো পক্ষে চলে যেতে পারে। তারপরে বলছেন কচ্ছিৎ সন্ধিং যথা কালম বিগ্রহং চুপসে বসে। এই যে তুমি খবরগুলো রাখবে এদের, সেই মতো যথাকালে প্রয়োজন মতো কারো সঙ্গে বন্ধুত্ব স্থাপন অথবা যুদ্ধের প্রস্তুতি রাখো তো। তারপরে নারদ বলছেন কচ্ছিৎ বৃত্তিম উদাসীনে মধ্যমে চানুমন্যসে কচ্ছিদ আত্মশ্রম বৃদ্ধা শুদ্ধা সম্বোধন ক্ষমা। বলছেন যারা শত্রুও নয় মৃত্যুও নয় মিত্রও নয়, মধ্যম বর্গীয় উদাসীন নিরপেক্ষ, তাদের কি চোখে দেখতে হয় জানো তো। যেরকম আমাদের বর্তমান কালেও বেশিরভাগ লোকই এরকম হবে যে কোনো রাজনৈতিক দলের নয়, কিন্তু যারা শাসনকর্তা তাদের জানতে হবে সেই লোকগুলোকে কি চোখে দেখতে হয়, তাদের সঙ্গে কিরকম আচরণ করতে হয়। তারপরে বলছেন কুলীনাশ্চ অনুরক্তাশ্চ কৃতান্ত বীর মন্ত্রেণ বিজয়ে মন্ত্রমূলৌ হি রাজ্ঞ ভবতি ভারত। এটা বলছেন কুলীনা অনুরক্তাশ্চ কৃতাস্ত বীর মন্ত্রীণ, তোমার মন্ত্রীগণ উপযুক্ত, সদাচারী এবং তার নিজের নিজের বক্তব্য পরিচ্ছন্ন, শতবংশজাত এবং তোমার অনুরক্ত এবং কর্মঠ এবং সাহসী তো। মানে তুমি এই সব ভেবেই তোমার মন্ত্রীদের নিয়োজিত করেছো, নাকি যে তোমাকে খুব আহ রোজ সকালে স্যালুট করে তুমি তাকেই মন্ত্রী করে দিয়েছো? কারণ মন্ত্রীদের উপরেই তো তোমার রাষ্ট্র পরিচালনা নির্ভর করছে। তারপরে বলছেন বিজয়ে মন্ত্রমূল হি রাজ্ঞ ভবতি ভারত। তিনি বলছেন নারদ, যে কোনো রকম বিজয় লাভ করতে হলে, সে যুদ্ধে বিজয় হোক, কর্মে বিজয় হোক, বা নিজের কর্ম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হোক, সে সব ব্যাপারেই সুমন্ত্রণা, অর্থাৎ ভালো লোকের ভালো পরামর্শ এবং সেই মন্ত্রণার গোপনীয়তা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়।
তারপরে বলছেন কচ্চিৎ সংগৃহীত মন্ত্রৈ তৈর আমাত্তৈ শাস্ত্র কবিরৈ। বলছে তোমার শাস্ত্রবিদ আমাত্যগণ, মানে তোমার অফিসাররা, তোমার চিফ অফিসার, চিফ সেক্রেটারি, অমুক সেক্রেটারি, তমুক সেক্রেটারি, তারা তোমার পরিকল্পনার গোপনীয়তা রক্ষা করে তোমার রাষ্ট্র সুরক্ষিত রাখছে তো। রাষ্ট্রম সুরক্ষিতম তা তো শত্রু বিলুপ্ততে, নাকি শত্রুরা গোপনে তাদের পয়সা খাইয়ে তোমার রাষ্ট্রের ক্ষয় সাধন করছে? হিসাব খোঁজ খবর রাখো তো। তারপরে বলছেন কচ্ছিন নিদ্রাবসং নৈশি কচ্ছিৎ কালে বিবুদ্ধয়সে কচ্ছিৎ চাপড় রাত্রেষু চিন্তয়স্যর্থমর্থবিদ। প্রথম কথাটা আজও বাবা মায়েরা ছোট ছেলে মেয়েদের বলে। নারদ মুনি বলছেন তুমি অসময়ে নিদ্রা যাও না তো, আর সময়ে নিদ্রা ত্যাগ করো তো। এটা অবশ্যই দরকার, তা না হলে দিনে কোনো কাজই হয় না। আর একটা কথা বলছেন, এটা হচ্ছে কচ্চিৎ চা পরে রাত্রেষু চিন্তয়স্যর্থমর্থবিদ, অর্থাৎ তোমার পরের দিনের কি কাজ, কর্তব্য, সে বিষয়ে আগের দিন, সে বিষয়ে আশু কর্তব্য বিষয়ে আগের দিন রাত্রেই পরিকল্পনা স্থির করে ফেলো তো। এটা কিন্তু আমিও দেখেছি, যারা নিজের জীবনে খুবই প্রতিষ্ঠিত হয়েছে এবং সার্থক হয়েছে, সাকসেসফুল হয়েছে, তারা কিন্তু সবসময় পরের দিন তার কি কাজ সেটা আগের দিন রাত্রেই প্ল্যান করে ফেলে। তারপরে বলছেন কচ্ছিন্ন মন্ত্রয়শ নৈক কচ্ছিন্ন বহুভি সহ। প্রথম কথা, প্রথমটার অর্থ হচ্ছে কচ্ছিন্ন মন্ত্রয়শ নয় এক, তুমি একা একাই, নিজে একাই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো না তো, মানে তুমি নিজের সঙ্গে নিজে আলোচনা করেই সিদ্ধান্ত নাও না তো। এটা কিন্তু খুব খারাপ। এটা ইভেন আজকের দিনের এমবিএ তেও পড়ায়। আবার বলা হয় কচ্ছিন্ন বহুভি সহ, আবার বহু লোকের সঙ্গে তোমার সমস্যা বা পরিকল্পনা নিয়ে আলোচনা করো না তো। এটা আজকেও এমবিএ সিলেবাসে আছে এই জিনিসটা, যে খুব বড় এবং খুব জরুরি ইম্পর্টেন্ট সিদ্ধান্ত যদি নিতে হয় এবং তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত নিতে হয়, তাহলে একদম একা সেই সিদ্ধান্ত নেবে না। আবার বহু লোকের সঙ্গে একটা বোর্ড মিটিং ডেকে, জেনারেল বডি মিটিং ডেকে সিদ্ধান্ত নেবে না। তুমি নিজের অনুগত বা যে কজনের প্রতি তোমার সবচেয়ে বেশি বিশ্বাস, সেই দু তিন চারজনকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নাও। তারপরে বলছেন কচ্চিৎ চে মন্ত্রী তো মন্ত্রণং রাষ্ট্রং পরিধাবতী। এমন তো নয় যে যে তোমার গোপন পরিকল্পনার কথা তোমার রাষ্ট্রের পরিধির বাইরেও ছড়িয়ে পড়ছে। এটা কিন্তু নারদ মুনি, মানে ব্যাসদেবী বলছেন, নারদ মুনির মুখ দিয়ে বারবার বলেছেন যে পরিকল্পনা এবং ভবিষ্যৎ কার্যক্রমের গোপনীয়তা এটা অত্যন্ত প্রয়োজন, এবং রাজাকে বা সম্রাটকে সবসময় দেখতে হবে এই গোপনীয়তা যেন রক্ষা হয়। আজকে এটা এখানেই একটু বন্ধ রাখছি। এর পরের দিন এই নারদ মুনি যুধিষ্ঠিরকে কি বলছেন, অর্থাৎ ব্যাসদেব একটা সুন্দর রাষ্ট্র শাসনের সম্বন্ধে কি বলছেন, সেটা এর পরের অংশটা, যে পরের দিন দেখব।